দুর্ঘটনার একদিন পরও লাইনে পড়ে আছে ইঞ্জিন ওয়াগন। রাতভর অভিযানেও স্বাভাবিক হয়নি লাইন। ভেঙে পড়েছে উত্তর পশ্চিমাঞ্চলগামী রেলের শিডিউল। যাত্রী ভোগান্তি চরমে। নিষেধাজ্ঞা তুলে নিলেও পেঁয়াজ রফতানিতে ফের 40% শুল্ক আরোপ ভারতের। প্রতি টনে দাম বেঁধে দিল $550। বন্দর পর্যন্ত আমদানিতে কেজিতে পড়বে 85 টাকা। উপজেলা নির্বাচন ঘিরে বাড়ছে সহিংসতা। 7 জানুয়ারির মতো এবারও কেন্দ্রে যাবে না ভোটার, বলছে বিএনপি। এবং পবিত্র হজ সামনে রেখে সৌদি সরকারের নতুন নির্দেশনা। মক্কায় অনুমতি ছাড়া সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা আজ থেকেই কার্যকর। মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। গাজীপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পেরিয়েছে একদিন, এখনও শেষ করতে পারেনি উদ্ধার কাজ। ঢাকা জয়দেবপুর রেল লাইনেই পড়ে আছে লাইনচ্যুত ইঞ্জিন ওয়াগন। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলার কারণেই উদ্ধার কাজে ধীরগতি। একটা যে ঘটনা, এটার জন্য যে 24টা ঘন্টা সময় লাগবে, এটা আমাদের চিন্তায় আসে না। এটা তো আরো শর্টকাটে বা আরো দ্রুত করা সম্ভব হইতো যদি তাদের টেকনিক্যাল জিনিসগুলো যদি আরো দক্ষতার সাথে কাজ করতো। আরেকটু দ্রুত যদি তারা ক্লিয়ার করতে পারে এই লাইনটা, তাহলে সাধারণ জনগণের জন্য ভালো হয়। দেখছি ওরা যে ক্রেন নিয়ে আসছে, নিয়ে এসে এগুলা সরাইতেছে। দেখা যাক এখন কতক্ষণ লাগে। কিছুক্ষণ আগে একটা মৈত্রী এক্সপ্রেস গেল, মোটামুটি অনেক সময় নিয়ে গেল। এদিকে জয়দেবপুরের ট্রেন দুর্ঘটনার কারণে কমলাপুর রেল স্টেশনে উত্তর পশ্চিমাঞ্চলগামী সব কটি ট্রেনেই পড়েছে শিডিউল বিপর্যয়। সকাল থেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা যায় নির্দিষ্ট গন্তব্যে যাওয়া যাত্রীদের। এতে ভোগান্তি চরমে পৌঁছেছে। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে কেউ ভোর 5:30, আবার কেউ 6টা থেকে অপেক্ষা। কিন্তু ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেলেও এখনও প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি কাঙ্ক্ষিত ট্রেন। তাই তো মনিটরের দিকে তাকিয়ে বারবার যাত্রার সময় দেখছেন যাত্রীরা। আশায় ঘন্টার পর ঘন্টা স্টেশনে অপেক্ষা, আর ভ্যাপসা গরমে নাজেহাল যাত্রীদের অবস্থা। অনেক গরম, এই যে দেখছেন ঘেমে যাচ্ছি। আসলে আর কতক্ষণ লাগবে আসলে বুঝতে পারছি না। বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ভোগান্তির মধ্যে আছি। যে ব্যবসা গরম হয়েছে, এতে মানুষ খুবই অসহ্য হয়ে গেছে। শনিবার ভোর 6টায় কমলাপুর স্টেশন থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও সকাল 9টা 15 প্ল্যাটফর্ম ছাড়ে। বুড়িমারি এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন 3 থেকে 4 ঘন্টা দেরিতে ছাড়ে। সকাল 6টা থেকে অপেক্ষা করছি, 3 ঘন্টা পার হয়ে গিয়েছে, এ পর্যন্ত এখনো ট্রেন আসেনি। 6টাই ছিল আর কি, কিন্তু 2 ঘন্টা লেট করছে আজকে। কষ্ট তো হবেই, অপেক্ষার অবস্থায় 3 ঘন্টা যদি বসে থাকি তে কষ্ট হবে না। এদিকে রোববারের মধ্যে শিডিউল ঠিক হয়ে যাওয়ার আশা করছেন স্টেশন ম্যানেজার। নিরাপত্তার বিষয়টা চিন্তা করে এই ট্রেনগুলো আপনার কোনো জায়গায় গতিও কমাতে হয়েছে। তো তারপর আশা করছি যে ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে আমাদের এই যে দুর্ঘটনার কারণে যেই তার একটা সময়ের যে তারতম্যটা হয়েছে, 1-2 ঘন্টা 3 ঘন্টা, এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দ্রুত শিডিউল বিপর্যয় কাটিয়ে সঠিক সময়ে ট্রেন ছাড়ার দাবি যাত্রীদের। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ট্রেনের শিডিউল বিপর্যয়ের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নিবিড় সাহা। সরাসরি যাচ্ছি তার কাছে। আসলে শুরুতে যদি একটু ঘটনা দিয়ে শুরু করি, যে এক ব্যক্তি তিনি কিন্তু তার মেয়েকে নিতে কমলাপুর রেলওয়ে স্টেশনে এসেছেন। তিনি কিন্তু ঠিক দুপুর 1টার বেশ কিছুক্ষণ আগে এসেছেন এবং তিনি আমাদেরকে যেমনটি বলছিলেন যে এই ট্রেনটি তিনি তার মেয়ে যে ট্রেনে আছেন, অর্থাৎ বনলতা এক্সপ্রেস, যেটি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে এসেছে, সেটি কিন্তু ঠিক 20 মিনিট আগেও তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে জয়দেবপুর জংশন সেটি কিন্তু দীর্ঘ সময় যাবৎ সেখানে আটকে আছে। পাশাপাশি এখন যে ট্রেনটি আপনারা দেখছেন সেই ট্রেনটি রংপুর এক্সপ্রেস, অর্থাৎ ঢাকা থেকে রংপুরগামী এবং রংপুর থেকে ঢাকায় এই ট্রেনটি যাতায়াত করে। যে ট্রেনটি সকাল 9টা 10 এই কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে রংপুরের উদ্দেশ্যে চলে যাওয়ার কথা ছিল, সেটি কিন্তু আমরা দেখছি যে আসলে বেশ কয়েক ঘন্টা পার হয়ে গেলেও, অর্থাৎ বিকেল 5টার বেশি বাজে, এখনও কিন্তু এই ট্রেনটি কমলাপুর
ছেড়ে যায়নি এবং আমি কথা বলেছিলাম স্টেশন ম্যানেজারের সাথে, তিনি যেমনটি বলছেন যে অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু এই ট্রেনটি ছেড়ে যাবে। পাশাপাশি অন্যদিকে সিল্ক সিটি রাজশাহীগামী সিল্ক সিটি এক্সপ্রেস সেটি কিন্তু দুপুর 2:40 এই স্টেশন ছেড়ে রাজশাহীর উদ্দেশ্যে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত সেই ট্রেনটি কিন্তু এই কমলাপুরে এসেই পৌঁছায়নি। তারপর কিন্তু বলছেন যে আসলে এই ট্রেনটি পৌঁছালে তারা আশা করছেন যে 7:40 নাগাদ, সন্ধ্যা 7:40 নাগাদ এই ট্রেনটিকে তারা ছাড়তে পারবেন। তো আমরা কথা বলে যে যাত্রীদের সাথে কথা বলে জেনেছি যে একদিকে যেমন তীব্র গরম, অন্যদিকে এই যে শিডিউল বিপর্যয়, এতে কিন্তু তারা একদিকে যেমন তারা তাদের দৈনন্দিন কাজে যারা রংপুরে যাচ্ছিলেন তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন, পাশাপাশি তীব্র গরমে কিন্তু দেখা গেছে যে আসলে যারা শিশুরা রয়েছেন, পাশাপাশি যাত্রীরা যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, এমনটি কিন্তু তারা আমাদেরকে বলছেন। তো আমি কথা বলেছিলাম রেলওয়ের সাথে, তারা যেমনটি বলছেন যে আসলে যে দুর্ঘটনার জন্য এই যে শিডিউল বিপর্যয় এবং উত্তর পশ্চিমাঞ্চলের যে ট্রেনগুলো বেশিরভাগ আক্রান্ত হচ্ছেন এই শিডিউল বিপর্যয়ের কারণে, সেগুলো কিন্তু আজকে রাতেও থাকতে পারে এবং আগামীকাল থেকে কিন্তু দেখা গেছে যে আসলে এই ট্রেনগুলোর স্বাভাবিক যাত্রা আবারও শুরু হতে পারে, এমনটি কিন্তু তারা বলছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। একদিকে গাজীপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার অভিযান, অন্যদিকে নতুন ট্রেনের যাত্রা। সকালে ঢাকা ভাঙা রুটে মাদারীপুরের শিবচর রেল স্টেশন থেকে আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন করেন রেলমন্ত্রী নাসিরউদ্দিন উজ্জ্বলকে সঙ্গে নিয়ে নাজমুস সালিহের রিপোর্ট। স্বপ্ন সেতু পদ্মা উদ্বোধনের পর থেকেই উন্মুক্ত হচ্ছে রেলের দক্ষিণা দুয়ার। এবার দক্ষিণবঙ্গের ট্রেন বহরে যুক্ত হলো আরও 2টি ট্রেন। তাই তো পদ্মা পাড়ের রেল স্টেশন শিবচরে সাজ রব। শনিবার সকাল থেকেই শিবচর স্টেশনে ভিড় করেন স্থানীয়রা। উদ্বোধনী ট্রেনকেও সাজানো হয় নান্দনিক রূপে। নদী ভাঙ্গন অঞ্চলের মানুষ ট্রেন পেয়ে উচ্ছ্বসিত। স্বল্প সময়ে ঢাকায় যেতে পারার আনন্দ স্থানীয়দের। নদী ভাঙ্গনের দেশ পদ্মায়, এই দিক দিয়ে আড়িয়াল খা, এই 2টা নদী পার হইয়া ঢাকা যাইতে আমাদের অনেক অসুবিধা হতো। তারা গরিব মানুষ, তারা অল্প ভাড়ায় ঢাকা যেতে পারবে। এখান থেকে উঠলে আমরা বিকেলে আবার ঢাকা থেকে আমরা ফিরতে পারবো, আমাদের বহুত উপকার হবে। শুধু যাতায়াত নয়, এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য ও কৃষিতেও ভূমিকা রাখবে এই ট্রেন। তারা বলছেন রেল যোগাযোগের মাধ্যমে নতুন নতুন শিল্প গড়ে উঠবে এসব এলাকায়। যাতায়াত যে ব্যবস্থাটা পদ্মা সেতুর মাধ্যমে কিছুটা লাঘব হলো, ট্রেনের মাধ্যমে আরো বেশি লাঘব হচ্ছে। এই ট্রেনটা চালু হতে আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু অনেক উন্নত। কৃষি পণ্য নিয়ে আমরা ঢাকা যে অল্প সময় বিক্রি করতে পারবো। ট্রেন উদ্বোধন উপলক্ষে শিবচর রেল স্টেশন প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করা হয়। এতে যোগ দেন রেল মহাপরিচালক, জাতীয় সংসদের চিফ হুইপ ও রেলমন্ত্রী জিল্লুল হাকিম। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জানান, অল্প দিনের মধ্যে ভাঙা থেকে বরিশাল পর্যন্ত রেল লাইন নির্মাণের কাজ শুরু হবে। ভাঙা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত আরেকটা লাইন চালু হবে ইনশাল্লাহ। এইটা 8টা ডিস্ট্রিক্টকে কানেক্ট করবে, পুরো লাইনটাই এলিভেটেড হবে। পরে অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী। দুপুর 12টার পর শিবচর রেল স্টেশন থেকে ঢাকা অভিমুখে যাত্রা শুরু করে ভাঙা কমিউটার। স্বপ্ন সেতু পদ্মা চালু হওয়ার পর খুলছে রেলের দক্ষিণা দুয়ার। একে একে দক্ষিণবঙ্গের রেলবহরে যুক্ত হচ্ছে নতুন নতুন ট্রেন। স্থানীয়রা বলছেন, এই ট্রেন শুধুমাত্র এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নয়, অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে। নাজমুস সালেহি, সময় সংবাদ, শিবচর, মাদারীপুর। এবার দাবদাহের খবর। এপ্রিলের মতো তীব্র না হলেও ভ্যাপসা গরমে পড়ছে রাজধানী। স্বাভাবিক সময়ে গড় তাপমাত্রার চেয়ে এবছর মে মাসে তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকবে। একথা জানিয়ে আবহাওয়া অফিস বলছে, আজ রাতে ঢাকায় বৃষ্টি হতে পারে। সুমন আহমেদের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। গরমে খুলে যায় না, 1 টাকা 30 টাকা ধরে যায়, পানি খাওয়া লাগে 50 টাকার। এবার অনেক বেশি গরমটা ভাই। আমরা গরিব মানুষ, গরম পড়লেও কাজ করতেই হবে, পেটের দায় কাজ করতেই হবে। কষ্ট তো ভাই না করলে খামু কি, পেটে তো খাদ্য দিতে হবে। আগ থেকে পরে তার তুলনায় এবার গরমটা একটু বেশি, অত্যন্ত বেশি। সামনে কি হয় এটা বলা যাচ্ছে না, তো বৃষ্টি হলে সবার জন্য প্রশান্তি, তো বৃষ্টি প্রত্যাশা। আল্লাহর রহমত ছাড়া তো সম্ভব না, আল্লাহর রহমত হলে
হয়তো আল্লাহ রহমত করলে হয়তো বৃষ্টিপাত হইতে পারে। কাটার কারণে বা আমরা গাছ রোপণ খুব কম করতেছি, এই সব কারণে হচ্ছে হয়তো বৃষ্টি বা তাপমাত্রা বাড়তেছে আর বৃষ্টির পরিমাণ হয়তো এই জন্য কমে যাচ্ছে। পর থেকেই বৃষ্টি হতে পারে সারা দেশে। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে শনিবার রাতে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আশার আলো হলো যে আজকের রাত 12টার পর দেশের পূর্বাঞ্চল, মধ্য অঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টি সহ বজ্রবৃষ্টি বৃদ্ধি পেতে পারে এবং ক্রমশ 6 তারিখ থেকে সেটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। আবহাওয়া অফিস জানায় 6 তারিখের পর 11 তারিখ পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হবে গোটা দেশে। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজশাহীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এ বিষয়ের পাশাপাশি দাবদাহের সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজশাহীর তালাইমারিতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। এই 3 সপ্তাহ ধরে রাজশাহীতে চলছে তীব্র দাবদাহ। এই তীব্র দাবদাহের ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ছিন্নমূলক খেটে খাওয়া মানুষেরা চরম দুর্ভোগের মধ্যে আছেন। তারা তাদের যে স্বাভাবিক কাজকর্ম সেটি যেমন করতে পারছেন না, তারা জীবিকার তাগিদে বের হয়েও কিন্তু তারা আয় উপার্জন, প্রতিদিনের যে আয় উপার্জন সেটিও কিন্তু অনেক কমে গেছে, এমনটা আসলে তারা বলছেন। আপনাদের জানিয়ে রাখি, রাজশাহীতে আজ সর্বোচ্চ যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তা 39.5 ডিগ্রি সেলসিয়াস। গতকালকে এই তাপমাত্রা ছিল 39.7 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে কিন্তু রাজশাহীতে যে তাপমাত্রা সেটি 41 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও এই 2 দিন ধরে তাপমাত্রা যে পারদ সেটি 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে, যে কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ কিছুটা হলেও সেই দুর্ভোগ কিন্তু কমেছে। তবে গরমের যে তাপদাহ, এই গরমের যে অনুভূতি সেটিও খুব একটি কিন্তু কমেনি, এমনটাই আসলে নগরবাসী বলছেন। তারা বলছেন রাজশাহীতে বরাবরই কিন্তু গরমের যে প্রকোপ, গরমের যে মাত্রা তা বেশি থাকে, তবে এবছর সেই মাত্রা কিন্তু গত কয়েক বছরকে ছাড়িয়ে গেছে। সেই কারণে তাদের যে দুর্ভোগের মাত্রা সেটি কিন্তু চরম লেভেলে পৌঁছেছে এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, এমনটাই আসলে নগরবাসীর পক্ষ থেকে বলা হচ্ছে। তবে আমরা স্থানীয় আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন আগামী 2 দিন পরে হয়তো রাজশাহীতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেক্ষেত্রে যদি মাঝারি থেকে ভারী বর্ষণ হয় সেক্ষেত্রে কিছুটা হলেও গরমের যে মাত্রা সেটি কমে আসার সম্ভাবনা রয়েছে। এই আপনারা জানেন যে তীব্র এই প্রায় টানা 3 সপ্তাহের যে দাবদাহ, এই দাবদাহে সাধারণ মানুষ থেকে শিশুরা অসুস্থ হয়ে পড়ছেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এই প্রায় 3 সপ্তাহে প্রচুর পরিমাণ ডায়রিয়ায় এবং শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। তাদের সামাল দিতে গিয়ে, চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে গরমের তীব্রতা নিয়ে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। প্রায় 2 কোটি মানুষের নগর ঢাকা, যেখানে অভাব নেই সেবা সংস্থার। প্রতি বছর রাজস্ব আদায় 1000 কোটি টাকা, বাজেটও তার সমপরিমাণ। তবে হতাশার আক্ষেপের বিষয়, কিছু হৃদয়বান ব্যক্তির উদ্যোগ ছাড়া এই নগরে কোথাও মেলে না পয়সা ছাড়া 1 ফোঁটা পানযোগ্য পানি। যেন পথিকের পিপাসা মেটানোর দায় কারোর নেই। বছরের পর বছর এমন অনিয়ম আর অব্যবস্থাপনা চললেও সিটি কর্পোরেশন ও ওয়াসা দায় চাপাচ্ছে একে অন্যের ঘাড়ে। এজন্য সেবার বদলে সংস্থাগুলোর বাণিজ্যিক মনোভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ওমর ফারুকের ক্যামেরায় রাশেদ বাপ্পির রিপোর্টে বিস্তারিত। প্রচণ্ড এই গরমে সুস্থ থাকতে বারবার বেশি বেশি পানি পানের পরামর্শ দিচ্ছেন বিজ্ঞজনেরা। তাদের সেই পরামর্শ মেনে আমার মতো অনেকেই এমন পানি ভর্তি বোতল নিয়ে বের হয়েছেন নিশ্চয়ই। কিন্তু প্রশ্ন হলো, এই বোতলের পানি যখন ফুরিয়ে যাবে তখন রিফিল করবেন কোথায়? এই নগরে কোথায় আছে বিশুদ্ধ পানির একটু নিশ্চয়তা? মাথার উপরে গনগনে সূর্যকে সঙ্গী করে পানির অনুসন্ধানে নেমে পড়া। অবস্থান রাজধানীর সবথেকে ব্যস্ততম এলাকা গুলিস্তান। এই বোতলে ভরবো এরকম কোনো পানি আছে কোথাও? আশপাশে কোথাও নাই। আপনারা কি করেন? হোটেলের থেকে যায় খায়। হোটেল ছাড়া কোনো উপায় নাই? এই যে আমি দিতে পারি। আপনি দিতে পারবেন, কিন্তু কোথাও চাইলে কি আমি একটা কল খুলে একটু পানি নিয়ে খেতে পারবো? এরকম বিশুদ্ধ পানি আছে ঢাকায়? না, নাই। নাই, 100% নাই। পানিটা ভরবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আছে তো। কোথায়? ওই জায়গায় ফিল্টার পানি আছে ওখানে। শরবতের দোকানে বোতল ভরতে পারবো আপনার কাছ থেকে? কত? 20 টাকা। এই 1 বোতল পানি 20 টাকা? হাফ লিটার না এটা? হাফ লিটারই তো।
তা আমি যে বোতল নিয়ে ঘুরতেছি, খালি বোতল আমি ঘুরতে পারবো না। ঘুরতে থাকেন, ঘুরতে ঘুরতে কোনো এক জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যাবেন, কিন্তু পানি তো নাই। পুরো গুলিস্তান ঘুরেও মিলল না পানির কোনো উৎসের সন্ধান। তাহলে এত এত পথচারী, শ্রমজীবী, কর্মজীবী, ফুটপাতের দোকানদার সহ সবার চাহিদা মেটে কি করে? এই পানি কোথায় পেলেন? কিনে আনলাম। কিনে আনছেন? এই বোতল পুরোটাই? না না, এই খোলা পানি। এই খোলা পানি কয় টাকা কিনছেন? একটু 10 টাকা। এটা নিয়ে কোথায় যাচ্ছেন? পানি আনতে যাইতে আছি নদীতে, নামাজ পানি লেন। এক গ্লাস পানির অধিকার বঞ্চিত মানুষগুলো তবে কি মুখ বুজে সব সহ্য করে নিয়েছেন? শরবত বিক্রি করে না, ওদের তে চা খাইলাম আমি। পানি কোনো জায়গায় কল পাইলাম না। ঠান্ডা হোক আর গরম হোক, পানি খাও, টাকা দাও। টাকা নাই, পানি নাই। মাথায় হাত দিলে মতে বইলা যায়। কোথাও দেখেন তো একটা সরকারিভাবে কোথাও একটা কল পাবেন? নগর ভবন এখানে, আর এই পাশে হলো সচিবালয়, এই পাশে হলো রাষ্ট্রভবন, বঙ্গভবন। এখান থেকেই দেশটা পরিচালনা হয়, কিন্তু এখানে এরকম গরমেও এক ফোঁটা পানির ব্যবস্থা নেই। না। নগরবাসীর ঘরে বিশুদ্ধ পানি সরবরাহের দায়িত্ব ঢাকা ওয়াসার, এটি কারোই অজানা নয়। কিন্তু ঘরের বাইরে থাকাকালীন সময়টুকুতে কর্মব্যস্ত মানুষের পিপাসা মেটাবে কে? পানিশূন্য ওই বোতলটি পরিপূর্ণ করার দায়িত্বই বা কার? এসব প্রশ্নের উত্তর খুঁজতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আমরা। কর্তা ব্যক্তির দপ্তরে যাওয়ার আগে একটু গলা ভেজানোর চেষ্টা। এক বোতল পানি ভরতে পারবো কোথাও? লাইনের পানি আছে, কিন্তু লাইনের পানি তো ভালো হবে না। আমাদের খাবার পানি আছে, সেই পানি যদি ঢেলে দিই, আপনি যদি নিতে চান তাহলে দিতে পারি। কিন্তু সাধারণ মানুষের খাবারের ব্যবস্থা করে নাই। না, পানি তো আপনার কাছে আছে, কিন্তু এই বোতল ভরার মতো কোনো ব্যবস্থা এখানে আছে? পানি আছে ভিতরে আছে, ভিতরে ভেতরে। আমি এই পানির বোতলটা নিয়ে পুরো শহরের অনেক জায়গায় ঘুরলাম যে এক বোতল বিশুদ্ধ পানি ভরবো, কিন্তু কোথাও আমি কোনো বিশুদ্ধ পানি পেলাম না। আসলে এই বিশুদ্ধ পানিটা আমাকে কে দিবে? ওয়াসা দিবে, সিটি কর্পোরেশন না। না, আমি আমার কার্যাবলী নেই আপনাকে দেখাই। আপাতত বলা উন্নয়নে যে কর্পোরেশন নগরীতে সাধারণ ব্যক্তিগত ব্যবহারের জন্য পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করিবে। তো এই জিনিসটা এখনো ওয়াসার কাছে, আমার কাছে এখনো হয়নি। সিটি কর্পোরেশন যদি সেই দায় নেয়, পানি সাপ্লাই দিতে দিতে আপনি শেষ হয়ে যাবেন, পানি আর কেউ কিনবে না। সিটি কর্পোরেশনকে তাহলে ওই যে পানির বাণিজ্য টিকিয়ে রাখছে, বিষয়টা এরকম? সেটা সিটি কর্পোরেশন কিভাবে? সিটি কর্পোরেশনের ম্যান্ডেট তো নয়। এবারের গন্তব্য ঢাকা ওয়াসা। সাক্ষাৎকারের আগে এখানেও একটু পানি খুঁজে দেখা যাক। একটু পানি ভরতে যাচ্ছিলাম, পানি আছে? ওনাকে একটু পানি দেন। আপনার কাছে এই বোতলে পানি? তাও তো শেষ। কিন্তু এখানে এমনি কোনো পানি টানি ভরার কোনো ব্যবস্থা নাই? সাধারণ মানুষ চাইলে পানি পাবে না? কার্যালয়ে ঢুকতে গিয়ে প্রথমে বাধার মুখে পড়লেও পরে আদেশ আসে অপেক্ষার। এমডি যথারীতি দেশের বাইরে, বাকিরাও রাজি নন এমন বিষয়ে কথা বলতে। আপনি আছেন কিন্তু ক্যামেরা না, আপনি আমার সাথে এমনি কথা বলতে পারেন। আপনি ইন্টারভিউ দিতে চাচ্ছেন না? না, ইন্টারভিউ দিতে চাই না আমি। ইন্টারভিউ কেন? শহীদউদ্দিন স্যার তো ইন্টারভিউ দিবেন না বলছেন। তাই বলতেছে? হ্যাঁ, আমি কি করতে পারি? পানি সম্পর্কে একমাত্র শহীদউদ্দিন স্যার বলতে পারবে। রাস্তার ধারে এক পথিক হেঁটে যাচ্ছে, সে এক গ্লাস পানি খাবে, সেই পানি নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব কার? রাস্তার কলের পানিগুলো সিটি কর্পোরেশন ইয়ে করে, ঠিকই করছে এটা আপনাকে। তাহলে এই দায়িত্ব হচ্ছে সিটি কর্পোরেশনের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ওয়াসার দায়িত্বশীল কারো সঙ্গেই কথা বলা সম্ভব হয়নি। যদিও ওয়াসা রাস্তার ধারে পথিকের পিপাসা নিবারণের জন্য দায় চাপাচ্ছে সিটি কর্পোরেশনের উপরে। এই যে আপনি বোতল নিয়ে ঘুরছেন, শহরের এখানে ওখানে যাচ্ছেন, পানি পাচ্ছেন না, শুধু আপনি নয়, সবারই একই সমস্যা। সিটি কর্পোরেশন এবং ঢাকা ওয়াসা কোনোভাবেই এই দায় এড়াতে পারে না। খাবারের জন্য পানি পণ্য হতে পারে না। বাংলাদেশে তো অবশ্যই নয়, এটা জলের দেশ। দায়িত্বহীনতার এই সংস্কৃতির মধ্যে কিছু ইতিবাচক দৃষ্টান্ত অবশ্য আছে। আছে মানবিকতার উজ্জ্বল উদাহরণ। ধানমন্ডি এলাকা আপনি সারাদিন গুললে এক গ্লাস পানি পাবেন না, গুলিস্তান গুললে পানি পাবেন না। এক গ্লাস পানি কিনতে গেলে 20 টাকা লাগবে দোকানে, দেন আমরা পাইতেছি ফ্রি থেকে। সাধারণের প্রশ্ন, ব্যক্তির এই উদ্যোগী সংস্থাগুলোকে লজ্জিত করে না? এই দায় চাপানোর মধ্যে দিয়ে সিটি কর্পোরেশন এবং ওয়াসা এটি প্রমাণ করছে যে এরা মানুষের জন্য সংস্থা না। একটা টেকসই ব্যবস্থাপনার আওতায় আমাদের এই পানির প্রাপ্তিটাকে নিশ্চিত করা উচিত।
ক্রমেই ইট পাথরের আচ্ছাদনে ঢেকে পড়া এই নগর পাষাণ নয়, হোক মানবিক হোক কল্যাণময়। শূন্য এই পাত্র পরিপূর্ণ করা তো দূরের কথা, পুরো রাজধানী ঘুরেও এক ফোঁটা বিশুদ্ধ পানির নিশ্চয়তা দিতে পারেনি নাগরিক সেবা নিশ্চিতের দায়িত্বে থাকা সরকারি কোনো সংস্থা কিংবা প্রতিষ্ঠান। তবে নিয়ম কি এটি? একজন পথিকের পানির প্রত্যাশা কি তবে ভুল? নীতি নির্ধারণী মহল নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর দিবে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে উপজেলা নির্বাচনের নামে সরকার বিএনপিকে ফাঁদে ফেলতে চাইলেও তারা সফল হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। দাবি করেন এই নির্বাচনে আওয়ামী লীগে নিজেদের মধ্যে কোন্দল শুরু হয়ে গেছে। ৭ জানুয়ারির মতো উপজেলা নির্বাচনেও জনগণ ভোট দেবে না বলেও দাবি করেন দলটির নেতারা। তার করে সাজা দেওয়া হচ্ছে দাবি করে দলটির নেতারা বলেন, আন্দোলনেই পতন ঘটানো হবে সরকারের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতোই উপজেলা নির্বাচনেও ভোট দেবে না জনগণ। কর্তৃকবিহীন উপজেলা নির্বাচন ফাঁদ ফেলেছিলেন, বিএনপিকেও নির্বাচনে নেবেন, কিন্তু বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। যেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না, সেই নির্বাচনের প্রয়োজন বাংলাদেশে নাই। ৭ জানুয়ারি কি ভোট দিতে গিয়েছিল লোকজন? এবারও যাবে না। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, ক্ষমতার কাঠামো পরিবর্তন করতেই আন্দোলন করছে বিএনপি। সরকার ষড়যন্ত্রের কথা কেন বলছে? সরকার জনগণকে ভয় পায়, সেটাই কি কারণ? আজকে জনগণ যা বলেছে সেটা প্রকাশ্যে বলেছে, এখানে ষড়যন্ত্রের কোনো প্রশ্ন নেই। ষড়যন্ত্রের প্রশ্ন কেন আসবে? বাম ডান মধ্য সবাই তো প্রকাশ্যে বলছে যে এই সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। বিচার বিভাগ আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। গণমাধ্যমের সুরক্ষা ও স্বাধীনতা দেওয়ার অঙ্গীকার সরকারের আছে এবং থাকবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। সকালে প্রেস ক্লাবে মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশে গণমাধ্যম মুক্ত নয়, উন্মুক্ত হয়ে আছে। আমাদের দেশের ভিতরে আনাচে কানাচে কেউ যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী তাদের ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থে পরিবেশকে বিপর্যয়ের সম্মুখে ফেলেন এবং সেই বিষয় নিয়ে সাংবাদিকতা করতে গিয়ে আবার যদি কোনো সাংবাদিক বা রিপোর্টারকে বিপদে পড়তে হয়, আমরা তাদের পাশে দাঁড়াবো এবং তাদেরকে সুরক্ষা দেওয়ার পূর্ণাঙ্গ ব্যবস্থা করব। আমরা মনে করি সাংবাদিকতা চর্চা করতে গিয়ে যারা স্থানীয় পর্যায়ের এই ধরনের বিচ্যুতি ব্যত্যয় বিষয়গুলি তুলে ধরবেন, তারা সরকারকে সহযোগিতা করছেন, দেশকে জনগণকে সহযোগিতা করছেন। প্রায় 7 মাস পর নিষেধাজ্ঞা তুলে নিলেও পেঁয়াজ রফতানিতে আবারও 40% শুল্ক আরোপ করল ভারত। পাশাপাশি প্রতি টন পেঁয়াজের রফতানি মূল্য $550 নির্ধারণ করে দিয়েছে। এতে দেশের বন্দর পর্যন্ত আমদানিতে কেজিতে দাম পড়বে 85 টাকা। অভ্যন্তরীণ বাজারে সংকট দেখিয়ে গত 8 ডিসেম্বর পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত, যার মেয়াদ 31 মার্চ শেষ হলেও পরবর্তীতে তা অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়। কিন্তু হঠাৎই 4 মে প্রায় 7 মাস পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পেঁয়াজ রফতানির অনুমোদন দিয়েছে দেশটি। শনিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। দীর্ঘদিন পর হলেও দেশে ভারতীয় পেঁয়াজ আমদানির পথ উন্মুক্ত হওয়ায় দাম নিয়ে আশাবাদী আমদানিকারকরা। আমাদের প্রস্তুতি আইপি নিতে হবে, এলসি খুলতে হবে, তারপরে হয়তো 2-3 দিন পরের থেকে বর্ডারে মাল পাবো। এদিকে প্রজ্ঞাপন অনুযায়ী এবার রপ্তানি মূল্য প্রতি টনে সর্বনিম্ন $550 নির্ধারণ করেছে ভারত। আর দেশটির অর্থ মন্ত্রণালয় বরাতে সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস ও রয়টার্স জানিয়েছে, শুক্রবার পেঁয়াজ রপ্তানির ওপর 40% শুল্ক আরোপ করেছে ভারত সরকার, যা গেল আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত একইভাবে আরোপ করেছিল ভারত। আর নতুন নির্দেশনা কার্যকর হচ্ছে 4 মে থেকেই। এতে প্রতি ডলারের বিনিময় মূল্য 110 টাকা ধরে 1 টন পেঁয়াজের দাম 60,500 টাকার সাথে 40% শুল্ক ধরে প্রতি কেজি পেঁয়াজ বন্দর পর্যন্ত আমদানিতে দাম পড়বে প্রায় 85 টাকা। গত সপ্তাহে সরকারি এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে দ্য ইকোনমিক্স টাইমস জানায়, 2023-24 মৌসুমে পেঁয়াজ উৎপাদন কম হওয়া সত্ত্বেও ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশ সহ 6 দেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সমর্থন জোগাতেই বিজেপি সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন অনেকে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভারতের পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরে পাইকারিতে কেজিতে কমল 5 থেকে 6 টাকা। এই মুহূর্তে চট্টগ্রামের খাতুনগঞ্জে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, যাচ্ছি তার কাছে।
ভারত রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কয়েক ঘন্টার মধ্যে আমরা দেখেছি যে দেশের সবচেয়ে বড় যে পাইকারি বাজার খাতুনগঞ্জে সেখানে পেঁয়াজের যে দাম সেটা কিন্তু 5 থেকে 6 টাকা পর্যন্ত কেজিতে কমেছে। এবং এই ক্ষেত্রে ব্যবসায়ীদের সাথে কথা বলে আমরা যতটুকু জেনেছি আসলে গত ডিসেম্বরে যখন ভারত পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা দেয় তখন থেকে এই যে গেল 5 মাস ধরে কিন্তু যে স্থানীয় কৃষকদের চাষ করা পেঁয়াজ দিয়ে কিন্তু বাজারের যে চাহিদা সেটা মেটানো হচ্ছে। এবং বর্তমানে এখন যে মজুদটা আপনারা দেখছেন সেখানে সবগুলোই কিন্তু প্রায় 90% উপরে কিন্তু দেশীয় পেঁয়াজ। যদিও আসলে ব্যবসায়ীরা যেটা জানিয়েছেন সেটা হচ্ছে চট্টগ্রাম থেকে একদম ফেনী অঞ্চল পর্যন্ত এই অঞ্চলে কিন্তু ভারতীয় পেঁয়াজের চাহিদা বেশি থাকে। তারপরও যে 5 মাস নিষেধাজ্ঞা ছিল সেই 5 মাস নিষেধাজ্ঞায় কিন্তু স্থানীয় যে উৎপাদন সেটা দিয়ে তারা চাহিদা মিটিয়েছে বলে জানিয়েছেন। যদিও এর মধ্যে আসলে কয়েক দফা পেঁয়াজের দাম বেড়েছিল, তবে এপ্রিলে গিয়ে সে দাম কিছুটা কমেছে। তবে গত সপ্তাহ ধরে পেঁয়াজের দাম 10 টাকা পর্যন্ত কমেছে, সেটা আজকে গিয়ে কিন্তু আমরা দেখেছি যে 5 থেকে 6 টাকা পর্যন্ত কেজিতে কমেছে। এবং তারা বলছেন যে ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে কিন্তু এই দামটা আরও কমে যাবে। তবে সেই সঙ্গে তারা দাবি করছেন, অর্থাৎ এখানকার যারা ব্যবসায়ীরা আছেন তারা বলছেন যে এক্ষেত্রে কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে এবং কি আগামী মৌসুমে যে পেঁয়াজ উৎপাদন সেটাতেও আসলে নিরুৎসাহিত হতে পারে। বিশেষ করে এখন যে পেঁয়াজের মজুদ রয়েছে দেশীয় যে মজুদ সেটা দিয়ে কিন্তু আরও 2 থেকে 3 মাস যে চাহিদা সেটা মেটানো যাবে বলে তারা দাবি করছেন। এবং এর মধ্যে মজুদের পাশাপাশি পাইপলাইনেও আসলে দেশীয় পেঁয়াজের যে সরবরাহটা সেটা ব্যবসায়ীরা বলছেন যে আছে। অর্থাৎ পেঁয়াজের যে চাহিদা অনুযায়ী যে সরবরাহ এখন কোনো ধরনের সংকট নেই এবং পুরোটাই আসলে দেশীয় পেঁয়াজ যে চাহিদা সেটা দিয়ে মেটানো হচ্ছে। এবং এই ক্ষেত্রে যেই আমদানি হয় সেক্ষেত্রে কৃষকরা কিছুটা ক্ষতিগ্রস্ত হবে, তবে ভোক্তা পর্যায়ে কিন্তু পেঁয়াজের দাম কিছুটা কমবে বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত খাতুনগঞ্জ থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের খাতুনগঞ্জে। এবার পতেঙ্গা বে টার্মিনালে $1 বিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বন্দর। 16 মে চুক্তি সইয়ের আগে চট্টগ্রামে বন্দরের কার্যক্রম পর্যবেক্ষণে আসবে একটি উচ্চ পর্যায়ের দল। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অনেকটা অপ্রত্যাশিতভাবেই চট্টগ্রাম বন্দরের সঙ্গে $1 বিলিয়ন বিনিয়োগের চুক্তি করতে যাচ্ছে আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান আবুধাবি পোর্ট অথরিটি। আগামী 16 মে এই চুক্তি স্বাক্ষরের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া ডিজাইন অনুযায়ী বে টার্মিনালের 3টি জেটিতে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড বিনিয়োগ করতে যাচ্ছে তা অনেকটা নিশ্চিত ছিল। তবে অবশিষ্ট বন্দরের অংশে সরাসরি বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসে আবুধাবি পোর্ট অথরিটি। নির্মাণ থেকে শুরু করে হস্তান্তর আগ পর্যন্ত এই সময়টার মধ্যে আমাদের মধ্যে একটা লাভের একটা ভাগাভাগি একটা হবে, আর ওই সময় পরে এটা পূর্ণাঙ্গ মালিকানা চট্টগ্রাম বন্দরে চলে আসবে। চট্টগ্রাম বন্দর যদি মনে করে এই $1 বিলিয়ন তারা তাদের আরও কিছু কাজ যদি করতে চায় তারা দে ক্যান ডু ইট। একেবারেই সাগর উপকূলে অবস্থান ও ব্রেক ওয়াটার সুবিধা থাকায় পৃথিবীর সব উন্নত বন্দরেই এই বে টার্মিনাল ব্যবহার এবং বিনিয়োগে আগ্রহী। আমরা যে কস্ট অফ ডুইং বিজনেস কথা বলি, ইজ অফ ডুইং বিজনেসের কথা বলতেছি, এই জায়গাটা আমার মনে হয় যে বাংলাদেশের ব্যবসায়ীরা একটা বড় সুযোগ পাবে। 1125 মিটার দৈর্ঘ্যের টার্মিনালের এক একটি অংশের জন্য সিঙ্গাপুর পোর্ট অথরিটি $1.5 বিলিয়ন এবং ডিপি ওয়ার্ল্ড $1.5 বিলিয়ন বিনিয়োগ করবে। এছাড়া ব্রেক ওয়াটার সিস্টেমের জন্য বিশ্বব্যাংক বিনিয়োগ করবে আরও $500 মিলিয়ন। এই প্রস্তাবিত বে টার্মিনালের জন্য 3,500 কোটি টাকা মূল্যের জায়গা মাত্র 3 কোটি 3 টাকায় পেয়ে গেছে বন্দর কর্তৃপক্ষ। আর জায়গা বুঝে পাওয়ার প্রথম ধাপ হিসেবে চুক্তি স্বাক্ষর হচ্ছে আবুধাবি বন্দরের সাথে। এরপরে একে একে চুক্তি স্বাক্ষর হবে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথেও। আর চলতি বছরে শুরু হবে এই বে টার্মিনালের সমস্ত অবকাঠামোগত উন্নয়ন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পবিত্র হজ সামনে রেখে মক্কায় সাধারণ মানুষের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি সরকার। আজ থেকেই কার্যকর করা হয়েছে নির্দেশনা। স্থানীয় বাসিন্দা ছাড়া প্রবেশ করতে লাগবে অনুমতিপত্র। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্টে বিস্তারিত।
মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত পবিত্র হজ পালন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে প্রতি বছর ব্যাপক কর্মসূচি গ্রহণ করে সৌদি আরব। এর ধারাবাহিকতায় এবার অনেক আগে থেকেই অনুমতিবিহীন যে কাউকে মক্কায় প্রবেশে বিরত থাকার আহ্বান জানিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়। শনিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। মূলত পবিত্র হজে সারা বিশ্ব থেকে আগত বিপুল সংখ্যক হজ যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানায় দেশটির জননিরাপত্তা বিভাগ। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে মক্কায় প্রবেশের জন্য অবশ্যই অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে। হজের সময় মক্কার পবিত্র স্থানগুলোতে কাজ করার অনুমতি পাওয়া ব্যক্তি, মক্কার স্থানীয় অভিবাসী পবিত্র হজ পালনের অনুমতিপত্র বা তাসরি ব্যতীত আপাতত যে কাউকে মক্কায় প্রবেশে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। নিষেধ অমান্যকারীদের জন্য মক্কায় প্রবেশের চেকপয়েন্ট থেকে ফেরত দেওয়া সহ শাস্তির মুখোমুখি করা হতে পারে। আগামী 9 মে থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজ পালনের জন্য সৌদি আরবে আসতে শুরু করবেন মুসল্লিরা। বাংলাদেশ থেকেও একই দিনে হজ যাত্রীরা যাবেন সৌদি আরবে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ফিরছেন সৌম্য সরকার, আর এটি নিশ্চিত করেছেন ব্যাটিং কোচ ডেভিড হেম। পুনর্বাসনের মধ্যে থাকা সৌম্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে সপ্তাহে নেওয়া সম্ভব বলে মনে করেন তিনি। এদিকে চট্টগ্রামে বাংলাদেশ দল বিশ্রামে থাকলেও ফিটনেস ট্রেনার নাথান কেলিকে সঙ্গে নিয়ে অনুশীলন করেছেন সৌম্য। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সৌম্যের লড়াইটা আসলে নিজের সঙ্গে নিজের। মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের চোটে পড়েন তিনি। ইনজুরি বিদায় নিলেও ম্যাচ ফিটনেস ফিরে পাননি এখনও। চলছে তার সেই প্রক্রিয়া। মোটামুটি ভালো সময় ধরে লিটন দাসে আস্থা নেই টিম ম্যানেজমেন্টের। যাচ্ছে তাই ব্যাটিংয়ে সে জায়গা নিজেই নষ্ট করেছেন লিটন। তাই বাধ্য হয়ে শূন্যস্থান পূরণে ব্যতিব্যস্ত কোচিং প্যানেল। পুরোপুরি ফিট না হওয়ার পরও সৌম্যকে বয়ে বেড়াচ্ছে দল। গুঞ্জন আছে বিশ্বকাপ স্কোয়াডে রাখারও। সাগরিকায় বৈশাখের তপ্ত রোদে একটু বাড়তি কষ্ট করতে হচ্ছে সৌম্য সরকারের। প্রথম টি-20 জিতে বিশ্রামে সবাই, কিন্তু ফিটনেস ট্রেনার নাথান কেইলিকে সঙ্গে নিয়ে নিজেকে প্রস্তুত করছেন তিনি। স্ট্রেচিং এর পাশাপাশি নেটে ব্যাট আর বল দুটোরই অনুশীলন করেছেন বাঁহাতি টপ অর্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ 2 ম্যাচে যে তিনি ফিরছেন এটা প্রায় নিশ্চিত। আমাদের একটি পরিকল্পনা আছে। এই 5 ম্যাচ সিরিজের যে কোনো ম্যাচে সে খেলতে পারে। এই মুহূর্তে সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছে। সামনের সপ্তাহ নাগাদ আমরা সিদ্ধান্ত নিতে পারবো। বিশ্বকাপের জন্য আইসিসির কাছে এরই মধ্যে দল পাঠিয়েছে বিসিবি। তবে 25 মে পর্যন্ত সুযোগ আছে ইচ্ছে মতো পরিবর্তনের। সেই সুযোগটাই নিচ্ছে বোর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টি-20 সিরিজের পরের 2 ম্যাচেও সুযোগ পেতে পারেন লিটন। ওদিকে ম্যাচ ফিটনেস ফিরে পেলে শেষের 2 ম্যাচ খেলবেন সৌম্য। তাদের পারফরমেন্স পর্যবেক্ষণ করেই 2-2 4 মেলাবেন হাথুরুলি জুটি। এস এম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দুর্ঘটনার একদিন পরও লাইনে পড়ে আছে ইঞ্জিন ওয়াগন। উদ্ধার কাজে ধীর গতির অভিযোগ। ভেঙে পড়েছে উত্তর পশ্চিমাঞ্চলগামী রেলের শিডিউল। যাত্রী ভোগান্তি চরমে। পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। ঘোষণার পর খাতুনগঞ্জে কেজিতে 6 টাকা পর্যন্ত কমল দাম। নতুন করে 40% শুল্ক আরোপে আমদানিতে পড়বে 85 টাকা। এই ছিল সময় সংবাদে। বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইনান, আপনাকে ধন্যবাদ। বাংলা সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।